সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে ১ম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন শামীম আল মামুন সাহেব। জানতে চেয়েছেন, স্যার, একটি জমির সিএস দাগ এবং এসের দাগ কি একই হয়? আসলে সিএস দাগ এবং এসএ দাগ সবসময় একই রকম হয় না। তবে আমাদের দেশে বেশিরভাগ জায়গায় সিএস দাগ এবং এসএ দাগ একই রকম। এইজন্য যে আসলে সিএস এর সময় আমরা জানি, এস এর সময় আমরা জানি যে মৌলিকভাবে বেশিরভাগ জায়গায় ফিল্ডে না নেমে সিএসটাকে মূল ধরে কাজগুলো করছে। যার কারণে অনেক সময় দাগগুলো একই রকম হইছে। কিন্তু যেই এলাকায় যেই জায়গায় সিএস এ একটু সমস্যা ছিল, যে সিএসটা পরিপূর্ণ দেখা গেছে যে শতভাগ অ্যাকুরেট করে করা হয়েছিল না, ওইসব জেলাগুলোতে এসএটা আপনি দেখবেন ভিন্ন রকম দাগ। অর্থাৎ ওখানে মাঠে নেমে একটু করার চেষ্টা করছে, বিভিন্ন করছে। এই বেশিরভাগ সময় আপনি দেখবেন ফরিদপুর, মাদারীপুর, বরিশাল এইসব জেলাগুলোতে এসএ এবং সিএস এর দাগে অনেকাংশে মিল পাবেন না। আর আমাদের ঢাকা থেকে শুরু করে আশেপাশের বেশ কিছু জেলায় সিএস নকশা যেরকম, এরকম এসএ নকশাটাও আপনি ঐরকমই পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ আব্দুল হাই সাহেব, জানতে চেয়েছেন ৩ আনা কত ফুট বা কত শতাংশ? দয়া করে বুঝাইয়া বলবেন। আসলে এই আনার হিসাবটা, আনা, গন্ডা, কড়া, কান্তি এগুলির হিসাবের সাথে পর্সার মূল সম্পত্তির একটা হিসাব জড়িত। অর্থাৎ টোটাল পর্সায় কতটুকু সম্পত্তি আছে এইটার উপর নির্ভর করে তার ৩ আনা, তার ১৬ ভাগের ১ ভাগ হবে এরকম, হ্যাঁ? এইজন্য এই প্রশ্নের সাথে আপনি দেখবেন যেখান থেকে এটা লিখছেন, ওখানে পর্সায় মোট সম্পত্তি কতটুকু? ওই হিসাবে আপনি ১৬ ভাগের ৩ ভাগ হবে ৩ আনা সম্পত্তি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, চ্যানেলের নাম হলো সোনার বাংলা, উনার নাম শহীদুল ইসলাম সাহেব। জানতে চেয়েছেন, স্যার, আপনি একটা ভিডিওতে এপিসোডে বলেছেন সরকারি আমিন বলে কোনো কিছু নাই। তাহলে আমরা মাঝে মধ্যে দেখি উপজেলা সেটেলমেন্ট অফিসে সরকারি আমিন নামে আমিন এবং এসে জরিপ করেন। এরা কারা? তাছাড়া উপজেলা সেটেলমেন্ট অফিসে দেখছি একজন থাকে যিনি নকশা পরিমাপ করে দেয় এবং আ মাঠ জরিপ করে। এই ধরনের আ উম এই ধরনের আমিন জরিপ করে, এদেরকে কি বলে বিস্তারিত জানালে উপকৃত হবে। আসলে আমি যেখানে বলছি সরকারি আমিন বলতে কিছু নাই। সেটা হলো লোকাল এলাকায় মাঠ পর্যায়ে মাপার জন্য আমি আর আপনি যখন একটা জমি মাপাবো, তখন আপনি চাইলেই যে সরকারি একটা আমিন নিয়ে আসি। আসলে বিষয়টা এরকম হয়ে উঠে না। কেউ এলাকায় আছে অনেক সময় নিজেকে সরকারি আমিন দাবি করে। এটা হইলো আসলে উনি সরকারি একটা সনদপ্রাপ্ত। সরকারি প্রতিষ্ঠান থেকে একটা পাস করে সনদ পাইছেন। এইজন্য হয়তো উনি সরকারি আমিন বলে। কিন্তু সরকার কিন্তু এলাকাভিত্তিক কোনো আমিন এভাবে রাখেন নাই। এই কথাটা আমি বুঝানোর চেষ্টা করছি। তাছাড়া বলছি, আমি উদাহরণও দিছি ওখানে মনে হয়। যেমন সরকার এলাকা ভাগ করে কাজী সাহেবদেরকে বসায় দিছে যে বিবাহ শাদী রেজিস্টার করবে এরা। কিন্তু আমিনের জন্য কিন্তু এরকম কিছু করে নাই। এখন ওই সময় আমি এই কথাও বলি, যদি আপনার সরকারি একটা চাকরি হয়ে যায় সার্ভেয়ারের উপরে, আমিনের উপরে, তখন কিন্তু আপনি সরকারি আমিন। উপজেলা সেটেলমেন্ট অফিসে যারা জরিপের কাজগুলো করে, এরা কিন্তু আমার আর আপনার সাধারণ আমিন না। আমার আর আপনার ডাকেই কিন্তু এরা সরে আসবে। এরা সরকারের কাজগুলো করে। এরা সরকারি আমিন। প্রত্যেকটা সেটেলমেন্ট অফিসে সরকারের বিভিন্ন দেখা গেছে যে গভর্নমেন্টের বিভিন্ন মন্ত্রণালয়ে এরকম আমিনগুলো আছে। এরা কিন্তু সরকারি আমিন। তো এরা কিন্তু আমার আর আপনার ডাকে এরকম তাৎক্ষণিক আসবে না, সরকারি চাকরি করে, সরকারের কাজ করে। এইজন্য এরা সরকারি আমিন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন কায়সার চৌধুরী সাহেব, জানতে চেয়েছেন, স্যার, রেকর্ড কি অনলাইনে করা যায়? আসলে রেকর্ড যেটারে আমরা জরিপ বলি, এগুলি এখনো অনলাইনে করা ওইভাবে শুরু হয় নাই। আপনার দেখা গেছে যে খাজনা খারিজ করা, এগুলি অনলাইনের মাধ্যমে করা যাইতেছে। টাকা-পয়সা বিভিন্নভাবে জমা দেওয়া যাইতেছে। কিন্তু রেকর্ডগুলির প্রকৃত অর্থ হইলো সরেজমিনে নেমে আপনাকে সামনে উপস্থিত রেখে, আপনার কাগজপত্র দেখে, আপনার দখল দেখে আপনাকে জমিটা বুঝাই দিবে। এইজন্য এগুলি আসলে অনলাইনে ওইভাবে শুরুও করে নাই। আদৌ আ এভাবে হয়তো আপনাকে উপস্থিত না রেখে শুধুমাত্র অনলাইনে আপনার তথ্যগুলো জেনে এভাবে হয়তো দুষ্কর হয়ে যাবে। বিষয়টা পরবর্তীতে বিবেচনায় আসবে আরকি। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, উনার নাম হইলো রাশেদ হোসেন সাহেব। জানতে চেয়েছেন, স্যার, আমি সবসময় আপনার ভিডিও দেখি, খুব ভালো লাগে। আমার একটা প্রশ্ন ছিল, যদি দয়া করে উত্তর দেন। প্রশ্ন হইলো, আমার দাদা ১৯৫১, ১৯৬২ এবং ১৯৬৮ সালে তার ভাইদের কাছ থেকে দলিল মূলে জমি ক্রয় করে। ওই দাগে দাদাও সিএস মূলে জমির মালিক এবং ভাইদের কাছ থেকে কিনে অ্যা মালিক হলো। রেকর্ডে কম আছে, হিসাব করে দেখি দলিল মূলে ক্রয়কৃত জমি রেকর্ড হয় নাই। দাদা মারা গেছে, আমার বাবাও কিছুদিন আগে মারা গেছে। রেকর্ডে আমার বাপ-দাদাদের নামে, তাহলে ওয়ারিশদের নাম হয়ে গেছে। এখন কি করে আমাদের রেকর্ড করাবো? আমাদের কাছে দলিল আছে,
দখলও আছে, শুধু রেকর্ড নাই। তো এই ক্ষেত্রে রেকর্ডটা করানোর জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো আসলে রেকর্ডটা এখন আপনাদের যেহেতু দখল আছে, দলিল আছে, এখন নতুন করে কোনো জরিপ আসলেই দখলের উপর গুরুত্ব দিবে। আর আপনারা আপনাদের পিছনে যে উনাদের নামে রেকর্ডগুলো আছে, আপনারা যে উনাদের ওয়ারিশ, ওইভাবে ওয়ারিশান সনদগুলো নিবেন। ওয়ারিশান সনদ লাগবে এবং আপনাদের দখল লাগবে। পর্যায়ক্রমে দেখা গেছে যে এই প্রক্রিয়াগুলো যখন এরকম দেখবে, যখনই নতুন করে জরিপ আসবে আপনাদের নামে রেকর্ডটা হবে। আর যদি পিছনের রেকর্ডগুলো আপনি সংশোধন করতে চান যে পিছনের রেকর্ডে আমার বাবার নাম নাই কেন? তাহলে পিছনের রেকর্ডগুলো সংশোধনের জন্য এটা মামলা করতে হয়। এই মামলাটার নির্দিষ্ট একটা সময় থাকে। ওই সময়ের মধ্যে করলে সেটেলমেন্ট অফিসে খুব সহজে হয়ে যায়। আর যদি ওই সময়গুলো পার হয়ে যায় তাহলে দেখা গেছে যে আপনাকে কোর্টের মাধ্যমে এরকম মামলাগুলো করতে হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।